তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা ২৬। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। নীরব হয়ে থাকা ব্যস্ত শহরটা আবারও গাড়ি ঘোড়া দিয়ে পূর্ণ হয়ে গেল। ব্যস্ত হয়ে পড়ল ব্যস্ত শহরের অলিগলি, সকল বাড়িতে থাকা মানুষ, পাখির কিচিরমিচির ডাক, অন্য গাছ থেকে অন্য গাছের ডালে ওড়া। মাসটা অক্টোবর, শীতের প্রভাব পড়েছে চারিদিকে। ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে শহর জুড়ে। কোথাও কোথাও আবার হালকা কুয়াশারও দেখা মিলছে। সময় ছিল ভোর ৬টা। চৌধুরী ম্যানশন যেন ভোর থেকেই পাখির মতো কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সেলিনা, রোজিনা, কিয়া আর মেহেরিমা সকালের নাস্তা তৈরি করছে। একটু পরেই সকলেই বাড়ি থেকে বের হয়ে যাবে। জিহান আর নিশান ফজরের আজানের সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আপাতত কোথায় গিয়েছে কেউ জানে না। পিহু, মিহু, তাজ, তিহান ঘুমের দেশে হারিয়ে আছে। চারজনের কেউ স্কুল, কলেজ, ভার্সিটিতে যাবে না, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সামিয়া, যারা আর রাত্রি তিনজনে মিলে ফ্রেশ হচ্ছে। এদিকে সিমি এখনও ঘুম থেকে ওঠেনি। ৬:৩০ বাজতে গেলে সামিয়া সিমির রুমে ঢুকলো। দেখলো ও এখনও ঘুমিয়ে আছে। সামিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনিতে থাকা পর্দা সরিয়ে দিল। ব্যালকনিতে লাগানো কাচের দরজা খুলল। অন্ধকার রুমটা একটু আলোকিত লাগছে। সামিয়া এসে সিমিকে ধাক্কা দিয়ে বলল, এই বাল, ওঠ, ভার্সিটিতে যাবি নাকি? সিমির কোনো হুঁশ নেই। সামিয়া এবার এক গ্লাস পানি সিমির মুখের উপর ফেলে দিল। সিমি হকচকিয়ে উঠে বসল। ২ মিনিট আশ্চর্য হয়ে বসে থেকে সামিয়ার দিকে তাকিয়ে বলল, শালি তুই পানি মারলি কেন? সামিয়া ভাবলেশীনভাবে বলল, বেশ করেছি। বাকি কথা শেষ করার আগেই হুট করে আরেকটা কথা বলে উঠল, এই সিমি, তোর ঠোঁটে গলায় কিসের দাগ? সিমি ভুরু কুঁচকে বলল, বালের দাগ। সিরিয়াসলি, কিসের দাগ? লাভ বাইট। সিমি, আমাদের সামনে এইভাবে লাভ বাইট নিয়ে ঘুরিস না বোন, কষ্ট লাগে। সিমি সামিয়াকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই নিজের বেহাল দশা দেখতে পেল। গলার 2 জায়গায় লাল হয়ে আছে, কামড়ের দাগ স্পষ্ট। সাথে ঠোঁটেও কামড়ের দাগ, রক্ত শুকিয়ে আছে। এগুলো কিভাবে হলো? তার তো কোনো হুঁশ ছিল না। অনেক জ্বালা ব্যথা অনুভব করার কথা, কিন্তু তার তো কোনো রকম লাগেনি। নিশান কি কিছু করেছে? এইসব প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। কোনো ইচ্ছে হলো না নিশানের সাথে এই বিষয়ে কথা বলার। নিজেকে আরও একবার দেখে লম্বা একটা শাওয়ার নিল। ঠান্ডা পানি গলায় ঘাড়ে পড়তেই ব্যথায় উফ শব্দ উচ্চারণ করলো বারবার। সামান্য গোসল করতে গিয়ে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ভীষণ জ্বালা করছে। সিমি শাওয়ার শেষ করেই রুমে আসলো। প্লাজো আর গেঞ্জি পরে নিল। কাভার্ডের উপরে থাকা ফার্স্ট এড বক্স আনলো। সেখান থেকে অন টাইম টেপ বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে গলার যেই 2 জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে সেই জায়গায় টেপ লাগিয়ে দিল, যেন বোঝা না যায়। কাঁধের কাছেও আছে, সেখানেও দিল। কিন্তু ঠোঁটে কি করবে ভাবতে লাগলো। অনেক ভাবার পর মনে পড়লো সে সবাইকে বলবে পিম্পল হয়েছিল, কেমন লাগছিল বিধায় খুঁচিয়ে ফেলেছে, তাই এখন এমন অবস্থা। অনেক ভাবার পর মনে পড়লো সে সবাইকে বলবে পিম্পল হয়েছিল, কেমন লাগছিল বিধায় খুঁজে ফেলেছে, তাই এই অবস্থা। আর গলায় ঘাড়ে চুলকানি হচ্ছিল, এক প্রকার অ্যালার্জি, চুলকাতে চুলকাতে লাল হয়ে গিয়েছে। দেখতে খারাপ লাগছে বলে টেপ দিয়ে দিয়েছে। সবকিছু ভাবনা শেষে চুলগুলো শুকিয়ে নিল। ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। সিমিও নিচে নেমে বসলো। গলা ঘাড় ঢেকে নাস্তা করতে বসলো। ঘাড় ঢাকতে পারলেও ঠোঁট ঢাকতে পারেনি, তাই সালাউদ্দিন মেয়ের ঠোঁটের এই অবস্থা দেখে প্রশ্ন করলেন, সিমি, কি হয়েছে ঠোঁটে? সিমি এতক্ষণ ধরে ভেবে রাখা মিথ্যা বানোয়াট গল্পগুলো সবাইকে খুলে বলল। সবাই বিশ্বাস করলো। খাওয়ার টেবিলে আর কোনো কথা হলো না। নাস্তা শেষ করে বাড়ির কর্তারা নিজেদের অফিসে চলে গেল। এদিকে সিমিদের শাড়ি পরিয়ে দেওয়ার আয়োজন হতে লাগলো। সিমিকে শাড়ি পরিয়ে দেবে রোজিনা, জারাকে পরিয়ে দেবে সেলিনা, রাত্রিকে পরিয়ে দেবে কিয়া। এদিকে সামিয়ার পালা যখন আসলো তখন মেহেরিমা বলল, আমি আমার বৌমাকে শাড়ি পরিয়ে দেব। সামিয়া হাসলো। যে যার শাড়ি নিয়ে চলে গেল। পুরো আধ ঘন্টা পরে রুম থেকে বের হয়ে আসলো। একদম সিম্পল সাজ সবার। শাড়ির সাথে স্টোন বসানো ইয়ারিং আর ছোট্ট স্টোন বসানো নেকলেস। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। চারজনকে দেখতে অনেক সুন্দর লাগছে। ওরা সবাই থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেল।
নিজেদের গাড়ি করে ভার্সিটি যাচ্ছে। গাড়ির ভেতরে চারজন যেন হট্টগোল বাঁধিয়ে দিয়েছে গল্পের ঝুড়ি নিয়ে। মূল কেন্দ্রবিন্দু এখানে সিমি। তাদের ধারণা ঠোঁটে গলায় এগুলো চুলকানি আর পিম্পলের জন্য না, নিশানের দেওয়া লাভ ফাইট। সিমি ওদের কথা এক কান দিয়ে ঢুকাচ্ছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। তোদের মুখে পুকুর কাট, আই ডোন্ট মাইন্ড। সময় সকাল 9:30। সিমিরা ভার্সিটি পৌঁছে গিয়েছে অনেক আগে। তারা সব কাজ ঠিকঠাকভাবে গুছাচ্ছিল। সব কিছু শেষে এখন অপেক্ষা করছে স্পেশাল গেস্টদের জন্য। তাই সিমিরা একপাশে দাঁড়িয়ে আছে, যারা আর রাত্রে ছবি তুলছে। সিমি আর সামিয়া দাঁড়িয়ে টুকটাক কথা বলছে। তাদের কথা বলার মধ্যে পরপর 7-8টা গাড়ি ভার্সিটির চত্বরে প্রবেশ করলো। প্রথম গাড়ি থেকে জিহান আর নিশান বের হয়ে আসলো, ফর্মাল ড্রেস তাদের। মূলত এই ভার্সিটি তৈরি করেছিলেন চৌধুরী পরিবাররা। সেই অনুযায়ী অনুষ্ঠানে তাজউদ্দিন সহ তার বাকি ভাইদের ইনভাইট করা হয়েছিল। তারা আসতে পারবে না বলে জিহান আর নিশান দুজনেই এসেছে। ওদের দুজনকে দেখে ভার্সিটিতে থাকা প্রত্যেকটা মেয়ে উষ্টা খেয়ে ক্রাশ খাচ্ছে, চিৎকার দিচ্ছে। নিশানদের পরের গাড়ি থেকে কিছু বডিগার্ড বের হলো। এগুলো নিশানের গার্ড। তারপর গাড়ি থেকেই গার্ড বের হয়ে দরজা খুলে দিল। পেছনের সিট থেকে ভবিষ্যৎ এমপি ইদ্রিস বের হয়ে আসলো। তারপর গাড়ি থেকে জ্ঞানীগুণী কিছু ব্যক্তিরা আসতেই তাদের ওয়েলকাম জানানো হলো। নিশান আর জিহান সিরিয়াস মুখ নিয়ে কি যেন ডিসকাস করছে। কে কোথায় আছে সেইগুলো দেখার সময় পাচ্ছে না। এদিকে সিমি আর সামিয়া তাদের জামাইদের দেখে একটু অবাক হলেও বেশি একটা পাত্তা দিল না, নিজেদের মতোই দাঁড়িয়ে রইল। নিশানদের সহ বাকি গেস্টদের বসতে দেওয়া হলো মঞ্চের পাশে সুন্দর জায়গায়। সিমিরা কেউ বসেনি, দাঁড়িয়ে আছে। অনুষ্ঠান শুরু হলো। একে একে অনেকেই বক্তব্য দিল। নিশানদের বলায় ওরা বাদ দিতে বলল। এদিকে ইদ্রিস বসে নিশানের পাশে নিচে আগ বাড়িয়ে বলল, কেমন আছে মিস্টার চৌধুরী? নিশান বাঁকা হেসে বলল, শকুনের দোয়ায় অবশ্য গরু মরে না ভবিষ্যৎ এমপি। সময় আপনার আজ ভালো, কালকে ভালো নাও থাকতে পারে। নামাজ পড়ুন, নিজের জন্য দোয়া করুন। কাল দিন হয়তো সময় পাবেন না। নিশানের পুরো কথা শুনে ইদ্রিস নির্লিপ্তভাবে জবাব দিল, বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? বুঝলেন ভবিষ্যৎ এমপি, বউ শব্দটা আপনার মুখ থেকে শুনে আমি জেলাস। সাবধান, আগের বারের কথা যদি মনে থাকে তাহলে ঠান্ডা হয়ে ইলেকশন করতে পারবেন। নিশানের পরপর এরূপ কথা শুনে ইদ্রিস আর কিছুই বলল না, অনুষ্ঠানে মনোযোগ দিল। এদিকে বক্তব্য শেষ হতেই নাচ গানের অনুষ্ঠান শুরু হলো। নিশান নিজের ফোন স্ক্রল করছে আর জিহান ফোনে কথা বলছে। তার কথা শেষ হতে ঘাড় ঘুরিয়ে একটু এপাশ ওপাশ কাত করে পিছন ঘুরতেই দেখা মিলল সিমিদের। জিহান সামিয়াকে দেখে রাগে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে নিশানকে কিছু না বলেই সোজা সিমিদের কাছে গেল। এদিকে নিশান ভুরু কুচকে জিহানের যাওয়ার পানে তাকাতেই তার চোখ আটকে গেল নেভি ব্লু রঙের শাড়ি পরিহিত রমণীর দিকে। কয়েক সেকেন্ড সে ওইভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করেই মাথা এলো, ও শাড়ি কেন পরেছে? দুনিয়ার পুরুষদের দেখানোর জন্য? এইগুলো মাথায় আসতেই রাগে নিশানের চোখ দুটো লাল টুকটুক করছে, মাথা ফেটে যাচ্ছে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। এদিকে জিহান সামিয়ার কাছে এসে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তোমাকে বারণ করেছিলাম না শাড়ি পরতে? সামিয়া মুখ ভাঙিয়ে বলল, আপনি বারণ করবেন আর আমি শুনবো, এটা ভাবলেন কিভাবে? জিহান নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে বলল, মুখে মুখে তর্ক করতে বলিনি। তুই আমার লিগ্যাল ওয়াইফ, আমি যা বলবো সব কিছু শুনতে হবে, মানতে হবে। সামিয়া সেইভাবে তর্ক করে বলল, লিগ্যাল ওয়াইফ বলেন, লজ্জা লাগে না? একাই তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন আমার ইচ্ছার বিরুদ্ধে, আমাকে কবুল বলিয়ে আপনার নামে লিখিত করে রেখেছেন। জিহান চোখ বন্ধ করে বলল, দেখো মেয়ে, এইসব কথা বলে পরে কিন্তু তুমি পস্তাবে, ভেবেচিন্তে কথা বলো। এদিকে সিমি ইশারায় সামিয়াকে থামতে বলছে। সামিয়া কাউকে তোয়াক্কা না করে জিহানকে বলল, পস্তাবেন আপনি? কি করবেন আমার সাথে? জোর করে সম্পর্ক খাটাবেন? হ্যাঁ, এটাই তো পারেন, তবে আমার ভালোবাসা পাবেন না। জিহান দাঁতের দাঁত চেপে বলল, ভালোবাসা কত প্রকার আর কি কি, এইগুলো আজ তোকে আমি শিখাবো। বলেই সামিয়াকে পাজা কোলে তুলে সেই জায়গা ত্যাগ করলো। প্রতিটা মানুষ তাদের দিকে তাকিয়েছিল। যেই সব মেয়েগুলো জিহানকে দেখে লাফাচ্ছিল, মনে মনে ভালোবাসা জন্মেছিল, তাদের ভালোবাসার সূচনা হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেল। সিমি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, যারা বলে উঠল,
ভাবি সাবধান, নেক্সট টার্গেট কিন্তু তুমি। আমরা ভাই সিঙ্গেল মানুষ। সিমি পাত্তা দিল না। যারার কথা মুখে থাকতেই নিশান সিমির কাছে আসলো। সিমির সাথে কোনো কথা না বলে সিমির আঁচল টেনে নিয়ে যেতে লাগলো। সিমি শাড়ি ধরে বলে উঠল, এই কি করছেন আপনি, আমার শাড়ি খুলে যাবে। নিশান কোনো উত্তর দিল না। সিমি চিৎকার করতে লাগলো। এদিকে পুরো ভার্সিটি বিনা টিকিটে 2টা মুভি দেখলো। রাত্রি হতাশার শ্বাস ফেলে বলল, আজ সিঙ্গেল বলে। রাত্রির কথা সম্পূর্ণ করলো যারা। শাড়ি পরলে কেউ এইভাবে বকে না, তুলেও নিয়ে যায় না। এই বলে দুজন আফসোস করতে লাগলো। ভার্সিটি যেন স্তব্ধ হয়ে পড়ল। কিছু সময় পরে আবারও শুরু হলো। নিশান সিমিকে টানতে টানতে গাড়িতে বসালো। সিমির আঁচল ধরেই হাত বেঁধে দিল। মুখ দিয়ে যেন চিৎকার করতে না পারে এই জন্য রুমাল ঢুকিয়ে দিল তার মুখের ভিতর। সিমি শব্দ করতে লাগলো। নিশান কোনো কথা না বলেই গাড়ির সোজা নিজের গেস্ট হাউসে নিয়ে গেল। ভার্সিটি থেকে গেস্ট হাউস বেশি দূরত্ব না, তাই দ্রুতই পৌঁছে গেল। গাড়ি থেকে বেরিয়ে সিমিকে নামালো। সিমি এখনো ওইভাবেই আছে। নিশান সিমির বাঁধা হাত টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকলো। সিঁড়ি বেয়ে সোজা নিজের বেডরুমে নিয়ে গেল সিমিকে। বেডে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় সিমি হালকা ব্যথা পেল। মুখ দিয়ে শুধু শব্দ করছে। নিশান দরজা বন্ধ করে দিল। সিমির কাছে আসতে সিমি উঠে দাঁড়ালো। সিমির হাত খুলে দিল। মুখ থেকে রুমাল ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলল, সমস্যা কি আপনার? নিশান নিজের মতো শান্ত কণ্ঠে বলল, শাড়ি পরেছিস কেন? সিমি জবাব দিল, আমার লাইফ, আমার ডিসিশন, কাউকে জবাবদিহিতা করতে পারবো না। নিশান মাথা নাড়ালো। হুট করেই সিমির শাড়ির টান দিয়ে খুলে দিল। সিমি দ্রুত হাত দিয়ে নিজেকে ঢেকে বলল, কি করছেন আপনি এসব? নিশান বাঁকা হেসে জবাব দিল, আমার বাম পাজরের হাড়ের অংশ, আমার অর্ধাঙ্গিনী, আমি যা খুশি তাই করব, তোকে জবাবদিহিতা করতে পারবো না আমি। নিজের কথায় কি ফুরিয়ে গিয়েছে যে আমার কথা রিপিট করেন? নিশান মুখ দিয়ে চসচক শব্দ করে বলল, রিপিট শব্দটা আই ডোন্ট লাইক। সিমি দাঁতের দাঁত চেপে উত্তর দিল, আর আমি আপনাকে লাইক করি না। সিমির কথা শেষ হতেই নিশান সিমির কাছে আসে। সিমির পেট খামচে ধরে জোরে নখ বাসায়। রক্ত বের হয়ে যায়। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। জ্বালা করছে তার, গরম নিঃশ্বাস পড়ছে মুখের উপর। নিশান দাঁতের দাঁত চেপে বলল, এই এই তুই কি বললি? কিসের দেমাক এত তোর? কি ভাবছিস ছেড়ে দিয়েছি তোকে? ইডিয়েট, তোকে ছেড়ে দেইনি। কি ভাবছিস নিজেকে? পুরুষদের দেখানোর জন্য শাড়ি পরেছিস? আমার সামনে কোনোদিন পরেছিস? নিশানের কথায় সিমি জবাব দিল, নিজের মতো সবাইকে ভাববেন না। আপনি পতিতালয়ে যান বলে এই না যে আমি সেই পতিতালয়ে থাকি। সিমির কথা শেষ হতেই নিশান নিজের শক্তপোক্ত হাত দিয়ে সিমির গালে জোরে একটা থাপ্পড় মেরে বলল, ওই তুই কি মনে করেছিস নিজেকে? মনে যা আসবে তাই বলবি? দ্বিতীয়বার পতিতালয় শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলে আই সোয়ার তোকে দাফন করে ফেলবো। সিমি মলিন হেসে বলল, হ্যাঁ ওইটাই তো পারবেন, প্রতিবার আমাকে ক্ষতবিক্ষত করতে। কোনো সময় জ্যান্ত কবর দেবেন, তো কোনো সময় সারা রাত পানিতে ডুবিয়ে রাখবেন। এটা তো আজ থেকে না, সেই আমার ছোট্ট বয়স থেকে, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখছি শুধু আমাকে মারেন। কাল রাতেও ক্ষতবিক্ষত করলেন, এখনও করলেন। কেন এমন বারবার করছেন? একবারে মেরে দাফন দিয়ে দিন। আমি সহ্য করতে পারছি না আর, কষ্ট হচ্ছে আমার। আমি তো মানুষ একজন, তাই না? এই পীড়া যন্ত্রণাগুলো বুকে নিয়ে বেঁচে থাকার থেকে ভালো মেরে ফেলুন আমাকে। নিশান সিমির গলা জোরে চেপে ধরে বলল, তুই মরবি? মরার কথা বলার সাহস কোথায় পেলি তুই? বলতে দিয়েছি বলেই নিজের মৃত্যুর কথা বলবি? সিমি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমার কাছে মনে হয় না আমি বেঁচে আছি। মরে তো সেই কবেই গিয়েছি, যেদিন জেনেছি আপনি হাজার নারীতে আসক্ত। নিশান নিজের রাগ কন্ট্রোলে আনার চেষ্টা করছে। বড় বড় নিঃশ্বাস নিল, সিমিকে ছেড়ে দিল। শান্ত ভঙ্গিতে 2 লাইন বলল, আজকের রাত, শুধু আজকের রাতটা অপেক্ষা করবে তুমি। কালকে সব কিছু দেখতে পাবে, আফসোস করবে, নিজের ভুল বুঝবে, আমাকে খুঁজবে, আগলিয়ে নিতে আসবে, কিন্তু তোমার সব থেকে বড় আফসোস হবে আমাকে পাবে না। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। বিকালে তিহান এসে নিয়ে যাবে। আল্লাহ হাফিজ। বলেই নিশান আর দাঁড়ালো না, রুম ছেড়ে চলে গেল। শুধু রুম না, গেস্ট হাউস ছেড়ে চলে গেল। তবে যাওয়ার আগে সার্ভেন্টদের বলে গেল সিমির খাবার দেওয়ার কথা। নিশান চলে যেতেই সিমি হু হু করে কান্না করে দিল। সেই থেকেই নিজের কান্না আটকে রেখেছিল, আর পারছে না। সে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো।
মনে মনে বলতে লাগলো, চোখের দেখা ভুল নয়, কিভাবে বিশ্বাস করবো যে ওইটা আপনি নন? আমি নিজের চোখেই তো দেখেছি আপনি যাচ্ছেন খারাপ জায়গায়। জানেন এই যে আপনার মুখের উপর কতগুলো কথা বললাম আমি, আমার কেমন কষ্ট হচ্ছে। আপনি আমার কষ্ট বোঝেন না কেন? আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ইউজ করলেন, এটা আমি কখনো আশা করিনি। জিহান সামিয়াকে তখন তুলে নিয়ে নিজের ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটটা 9 তলা। 5 নম্বর ফ্ল্যাটটা পুরোটাই জিহান নিজের টাকায় কিনেছে, ভবিষ্যৎ বউ বাচ্চা এখানে থাকবে এই জন্য। জিহান ফ্ল্যাটের সামনে আসতেই সামিয়াকে গাড়ি থেকে নামিয়ে আবারও পাজা কোলে তুলে নিয়ে ভেতরে ঢুকলো। লিফটের কাছে গিয়ে 2 মিনিট দাঁড়াতেই লিফটের দরজা খুলে গেল। জিহান ভেতরে প্রবেশ করেই 5 তলায় প্রবেশ করলো। এদিকে সামিয়া লাফালাফি করছে, ছেড়ে দিতে বলছে, কিন্তু জিহান সামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। 5 তলায় এসে ভেতরে ঢুকে আবার দরজা লক করে দিল। বেডরুমে চলে গেল। বেডরুমে ঢুকে সামিয়াকে বেডে ফেলে দিয়ে দরজা লক করে দিল। সামিয়া বলে উঠল, সমস্যা কি আপনার? কোথায় নিয়ে এসেছেন আমাকে? জিহান গায়ে থাকা ব্লেজার খুলে ফেলে দিল। শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে সামিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। সামিয়া বেডে হাত রেখে পেছাতে পেছাতে বলল, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? জিহান শেষ বোতামটা খুলে জামাটা গা থেকে ছুঁড়ে ফেলে দিল। উন্মুক্ত হলো জিহানের লোমহীন বুক, ধবধবে পরিষ্কার গায়ের রং, 2 পেশিওয়ালা বাহু। জিহান ঘাড় এপাশ ওপাশ কাত করে বেডের কাছে গেল। ভালোবাসা কাকে বলে এইগুলো শেখাবো এখন তোমায়, বলে সামিয়াকে এক টানে নিজের কোলে বসিয়ে নিল। সামিয়া কেঁপে উঠল। সামিয়াকে কিছু বুঝতে না দিয়ে তার নরম ঠোঁট জোড়াতে নিজের শুষ্ক ঠোঁট ডুবিয়ে দিল। সামিয়া চোখ বড় বড় করে জিহানের দিকে তাকিয়ে আছে। জিহান সামিয়ার রেসপন্স না পেয়ে কামড় দিতে লাগলো। এদিকে সামিয়ার দম বন্ধ হয়ে আসছে। জিহানকে সরাতে চাইল অনেকবার, কিন্তু ফলাফল ব্যর্থ। জিহান শক্ত করে সামিয়াকে জড়িয়ে ধরে আছে। সামিয়ার চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জিহান সামিয়াকে ছাড়ল না। টানা 5 মিনিট গভীর চুম্বনের পর জিহান সামিয়াকে ছেড়ে দিল। সামিয়ার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো দুজন। জিহান সামিয়ার আঁচল ধরে টান দিতে গেলেই সামিয়া আঁতকে উঠে বলল, কি কি করছেন? জিহান শাড়ির আঁচল টান দিয়ে বলল, ঠোঁট মুছবো। সামিয়া আর কোনো কথা বলল না। জিহান শাড়ির আঁচল টেনে ঠোঁট মুছে বলল, তুমি কে ভেবেছিলে? আমি কি করব? সামিয়া মাথা নুয়ে বলল, মানে কিছু না। জিহান দুষ্টুমি ভঙ্গিতে বলল, মানে তুমি খারাপ কিছু মনে করেছো? সামিয়া চোখ বন্ধ করে বলল, কিছু না, আসলে আসলে কথা শুনে জিহান অবাক হয়ে বলল, আসলে আসলে বলছো, তার মানে তুমি 18+ চিন্তা ভাবনা করছিলে? জিহানের কথা শুনে সামিয়া জিহানের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বললেন এসব? থুথু। জিহান নিজের হাসি আটকিয়ে বলল, ওয়াক্থু করছো কেন? এগুলো তো স্বাভাবিক। সামিয়া অবাক হয়ে প্রশ্ন করলো, কোনটা স্বাভাবিক? এই যে 18+ বয়স হয়ে গেলে চিন্তা ভাবনা উল্টে যায়। বলতে বিয়ের বয়স হয় মেয়েদের। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তার মানে 18+ চিন্তা ভাবনা এইগুলো? জিহান মাথা নাড়তে সামিয়া বলল, কিন্তু আমি তো এটা প্রথম শুনলাম। তুমি কি জানো? সামিয়া জিহানের দিকে তাকিয়েই বলতে গিয়েও কথা গিলে ফেলল, অসভ্য বেয়াদব, আমার মুখ দিয়ে কি বাহির করাচ্ছিল, ছি ছি। সামিয়ার কথা শুনে জিহান সামিয়ার দিকে একটু ঝুঁকে পড়ল। সামিয়া পেছনে হেলে পড়লে জিহানের গরম নিঃশ্বাস তার গায়ে গলায় পড়তে লাগলো। জিহান হাসকি টোনে বলল, কথা বুঝে শুনে বললেন ম্যাডাম, নয়তো বাকি কাজ আপনার অনুমতি ব্যতীতই কমপ্লিট করে ফেলবো। বলে উঠে পড়ল। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, রুম থেকে বেরিয়ে দেখো, বাম পাশে কিচেন আছে, প্রয়োজনীয় সব কিছু আছে, রান্না করো, ক্ষুধা লেগেছে আমার, দ্রুত। বলে ওয়াশরুমে ঢুকে গেল। সামিয়া জিহানের যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বিড়বিড় করল, বালের জামাই, উগান্ডায় গিয়ে মরশালা। বলে উঠে দাঁড়ালো। নিজের শাড়ি ঠিকঠাক করে কিচেনে গেল। ফ্রিজ খুলে দেখলো সেখানে মাছ মাংস আছে। সামিয়া মাংস বের করলো, পানিতে ভিজিয়ে রাখলো, পেঁয়াজ রসুন লঙ্কা কাটাকাটি করতে লাগলো। সে 2টা রেসিপি করতে পারে, মাংস রান্না আর ভুনা খিচুড়ি, সাথে ভাত ডিম ভাজি। সামিয়া এখন ভুনা খিচুড়ি রান্না করবে। টানা 30 মিনিটের মাথায় জিহান রুম থেকে বের হয়ে এসে বলল, শাওয়ার নিয়ে আসো। সামিয়া মাথা নিচু করে বলল, পোশাক আনিনি। আমার শার্ট পরো। সামিয়া জিহানের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিয়ৎক্ষণ তাকিয়ে থাকার পরে বলে উঠল, রান্না করছি আমি, আমি দেখছি, তুমি যাও।
সামিয়া আর প্রশ্ন বা উত্তর করলো না, সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো। এদিকে খিচুড়ি হয়ে যাওয়ার পথে জিহান দেখতে লাগলো। 10 মিনিট পরে সামিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। একটা টাওয়াল গায়ে জড়িয়ে সোজা আলমারির কাছে গিয়ে জিহানের শার্টগুলো খুঁজে খুঁজে একটা কালো রঙের শার্ট পেল। ওইটা পরে নিল। দ্রুত চুল শুকিয়ে 2 ভাগ করে সামনে এনে রাখলো। শার্টটা তার হাঁটু ছুঁই ছুঁই। সামিয়া টেনে টেনে আরো লম্বা করতে চাইলো। ওইরকম করার মধ্যেই জিহান ভেতরে প্রবেশ করলো। সে ভেতরে ঢুকে সামিয়ার দিকে তাকিয়ে ঢোক গেল 2-3 বার। দরজা খোলার আওয়াজ পেতে সামিয়া দেখলো জিহান দাঁড়িয়ে আছে। নিজেকে যেন আরো গুটিয়ে নিতে চাইলো। জিহান ধীর পায়ে সামিয়ার কাছে আসলো। সামিয়ার কোমরে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে মেরে ফেলতে চাও মেয়ে? সামিয়া জিহানের চোখের দিকে 2 সেকেন্ড তাকিয়ে চোখ নামিয়ে বলল, আমার পোশাক নেই, এগুলো পরতে কেমন লাগছে? জিহান সামিয়ার মুখে আসা ছোট চুলগুলো কানে গুজিয়ে দিয়ে বলল, একটু পরে দিয়ে যাবে, এখন খাবে চলো। বলেই সামিয়াকে পাজা কোলে তুলে নিল। সামিয়া অবাক হয়ে বলল, কোলে তুললেন কেন এখন? আমাকে নামিয়ে দিন, আমি একা যেতে পারবো। জিহান হাসকে টেনে বলল, রিল্যাক্স, ডোন্ট ডিস্টার্ব মি, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। সামিয়া চুপ হয়ে গেল। জিহান সামিয়াকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। দুজনে আর কোনো কথা বলল না, খাবার খেয়ে নিল। একটু পরে সামিয়ার জামা দিতে আসতেই সে দ্রুত একটা 3 পিস পরে নিল। জিহান আর সামিয়ার সাথে কথা বলল না, নিজের কাজ করতে লাগলো। আর সামিয়া ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। সূর্যের প্রখর তাপ কমে এসেছে। হালকা হালকা আঁধার ছেয়ে গেল শহর জুড়ে। দুপুরকে বিদায় জানিয়ে ধরণীতে সন্ধ্যার আগমন ঘটল। তিহান সিমিকে বিকেলেই বাসায় এনেছে। সে বাসায় এসে সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত। এদিকে জিহান আর সামিয়া বাসায় ফিরেছে আধা ঘন্টা হচ্ছে। সামিয়াকে বাসায় রেখে জিহানও চলে গিয়েছে। সামিয়াও সবার সাথে আড্ডায় যুক্ত হলো। এক টপিক থেকে আরেক টপিক নিয়ে সকলে আলোচনা করতে লাগলো। রাত 8টা বাজতে ডাইনিং টেবিলে খাবার খেতে বসলো সকলে। যে যার মতো খাওয়া শেষ করে সেলিনা নিশানের জন্য প্লেটে ভাত মাংস বেড়ে সিমির হাতে দিল। সিমি কোনো প্রশ্ন না করে সোজা রুমে ঢুকে প্লেটটা রেখে দিল টি টেবিলের উপরে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে কিছু সময় স্ক্রল করলো। সময় 9:30টার কাটায় যেতেই সিমি ফোন রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে জিহান আর নিশান এখনো বাড়িতে ফেরেনি। সামিয়াও জিহানের রুমে ঢুকে ঘুমিয়ে পড়েছে। শহরের বাইরে নির্জন এক পরিবেশ। দূর হতে দূর ফাঁকা মাঠ। অক্টোবরের শেষের সময় বাতাসে হালকা কাঁপুনি ধরানো ঠান্ডা। এই ফাঁকা মাঠের মাঝখানে উঁচু বড় রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি। গাড়ির ডিকির উপর মাথা হেলিয়ে লম্বা পা করে শুয়ে সিগারেট টানছে একজন। আর একজন ডিকির উপরে উঠে হেলাম দিয়ে বসে সিগারেট টানছে। দুজনের মুখে কোনো শব্দ বের হচ্ছে না। নিঃশব্দে একের পর এক সিগারেট টেনে ধোঁয়া উড়াচ্ছে। হুট করেই এখন বলে উঠল, কি করতে চাস নিশান? জিহানের কথা শুনে নিশান সিগারেট টান দিয়েই ধোঁয়া উড়িয়ে বলল, তুই এইগুলো ঈশ্বর কাছে পৌঁছে দিবি। জিহান ভুরু কুচকে বলল, আরে এইটা না হয় পৌঁছে দেবো, তবে ওই ইদ্রিসের ব্যবস্থাটা কি করবি তুই? শালা ভণ্ড, ওর এমপি হওয়ার কোনো যোগ্যতাই নেই। নিশান উঠল, সিগারেটে আরেক টান দিয়েই ফেলে দিল। ঘাড় এপাশ ওপাশ কাত করে ঘুরিয়ে হেলাম দিয়ে বসলো। যদি সে বেঁচেই না থাকে তো এমপি হবে কার বালে? জিহান অবাক হয়ে বলল, তুই একে মেরে ফেলবি? পুলিশ নিয়ে সমস্যা হতে পারে, যেহেতু ভবিষ্যৎ এমপি। আমি মাফিয়া না যে পুলিশের সামনে 100টা খুন করলেও পুলিশ আমাকে ধরার ক্ষমতা রাখবে না। তবে মাফিয়া না হয়েও আমার যতটুকু পাওয়ার আছে তাতে আমি আমার অর্ধাঙ্গিনীকে রক্ষা করতে পারবো, হোক সেটা ভবিষ্যৎ এমপি বা অন্য কেউ। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই মাফিয়া না হলেও তুই একটা সাইকো। বাংলাদেশে আসার পর থেকে কয়টা খুন করেছিস ভেবে দেখ তো। সামান্য ডাক্তারকে খুন করেছিস। এরকম বারবার ঝামেলায় জড়াস কেন ভাই? দুনিয়ায় বাঁচবই বা কয়দিন? আজ হলে মরবো, কাল হলেও মরবো, তবে নিঃশ্বাস থাকা পর্যন্ত যে আমার অর্ধাঙ্গিনীর দিকে বাজে নজর দেবে তাকে আমি 1 সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখবো না। নিশানের কথায় যুক্তি আছে, তাই জিহান সেই কথা পাল্টিয়ে বলল, বাড়ি যাবি না? যাওয়ার ইচ্ছে নেই, তুই চলে যা, আমি কালকে যাব। আর যাওয়ার সময় ওইগুলো নিয়ে যাবি, সকালে ওর হাতে দিবি। জিহান ফোনটা সামনে এগিয়ে নিয়ে টাইম দেখলো। মধ্যরাত 2টা বাজে। এই মধ্যরাতে কোথায় যাবি? নিশান গাড়ি থেকে নামলো, ড্রাইভিং সিটে বসে বলল, গেস্ট হাউসে যাচ্ছি। জিহানও দ্রুত গাড়িতে বসলো, আমিও যাব, চল, ভোরে বাড়িতে ফিরবো। নিশান গাড়ি ঘোরালো, শহরের দিকে চলতে শুরু করলো। তার গেস্ট হাউসে
গাড়ি নিস্তব্ধভাবে চলতে লাগলো, দুজনের কেউ কোনোই কথা বলল না। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। সময়টা সকাল 7টা বাজে। চৌধুরী ম্যানশনের সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। সকালে যখন নাস্তা করছে তখন জিহান বাসায় ফিরল। সিমিকে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখে জিহান ডাক দিল, সিমি এদিকে আয়। সিমি উঠে জিহানের কাছে গেল। জিহান আর সিমির দিকে সবাই তাকিয়ে আছে। সিমি জিহানের কাছে গিয়ে বলল, জি ভাইয়া। জিহান একটা খাম সিমিকে ধরিয়ে দিয়ে বলল, আশা করছি কাউকে শেয়ার করবি না, সোজা রুমে গিয়ে দেখবি, তবে কান্নাও করবি না, যা। সিমি জিহানের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সেলিনা ডাক দিল, কি রে, খাবি না? সিমি পিছু ফিরে বলল, একটু পরে আসছি, তখন খাবো। বলেই সিমি সোজা নিশানের রুমে ঢুকলো, সোফায় গিয়ে বসলো। বুকের ভেতর কেমন অসহ্য যন্ত্রণা করছে। জিহান তাকে কান্না করতে নিষেধ করেছে, কিন্তু কেন? আবারও খারাপ কিছু আছে নাকি? যতটুকু বেঁচে ছিল সেতটুকু কি আর বাঁচিয়ে রাখা যাবে না? ভয় গেল যেন আরো বেশি চেপে ধরলো বুকের ভেতর। দোয়া দরুদ যা মনে আছে সবগুলো পরে ফু দিল। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, যেন অনেক কষ্টে খামটা ছিঁড়ল। একটা বড় নিঃশ্বাস নিয়ে তাকাতে দেখলো দুটো ছবি, সাথে একটা পেন ড্রাইভ। সিমি ছবিগুলো হাতে নিতে দেখতেই অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। ছবিগুলো এমন যে সে দেখেছিল নিশান আর একটা মেয়ে অন্তরঙ্গভাবে আছে। ওই একটাই সিন, একই ছবি, পার্থক্য একটাই, নিশানের ছবির জায়গায় অন্য একটা ছেলে। আর একটা ছবিতে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, মেয়েটার মুখ তার মতোই, মানে সে। সিমি এই ছবি দেখে নিজেই বলে উঠল, আমি তো এই ছেলেকে চিনিই না। ছবি কবে তুললাম? এগুলো কি এডিট? এডিট শব্দটা মাথায় আসতেই আগের ছবিটা দেখে বলল, তাহলে কি নিশানের ছবিটাও এডিট ছিল? এইগুলো মাথায় খেলতেই সিমি দ্রুত নিজের ল্যাপটপ বের করলো, পেন ড্রাইভ কানেক্ট করলো, ল্যাপটপের কিবোর্ডে হাত চালালো, ফাইলসগুলোর ভেতরে ঢুকলো। সেখানে কিছু কল রেকর্ড আছে, একটা চালু করলো যেখানে বলা হচ্ছে, নিশানের সাথে একটা মেয়ের ছবি এমনভাবে বানাও যেন ওরা দুজন অন্তরঙ্গ হচ্ছে। এর জন্য 1,00,000 টাকা লাগবে, তোমাকে 2 লাখ দেবো। আচ্ছা, কাজ হয়ে যাবে। সিমি আরও একটা চালু করলো, সেখানে বলছে, তুমি কি নিশানের বউয়ের কাছে মেসেজ পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছি, আমার মনে হচ্ছে সে আসবে, আমি অপেক্ষা করব। শোনো, আমি 4-5টা ছবি সেন্ড করছি, এইগুলো একটা ছেলেকে সরিয়ে নিশানকে বসিয়েছি যেন সে পতিতালয়ে যাচ্ছে। আপনি পাঠিয়ে দেন, বাকিটা আমার ভরসায় ছেড়ে দেন। সিমের চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে, সে নাক টানলো। আরও একটা রেকর্ড। কাজ শেষ? হ্যাঁ, ওর বউ বোকা প্রচুর, যা বলেছি তাই বিশ্বাস করছে, কান্না করে দিয়েছে, প্রভাব পড়লেই ভালো হবে। গুড জব, এখন নিশান বুঝবে কত ধানে কত চাল। সিমি ফোপাতে শুরু করলো, আর সহ্য হচ্ছে না। আসলেই সে বোকা। বোকা না হলে আজ এত বড় ভুল সে কিভাবে করে? নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সিমি শেষ কল রেকর্ডটা চালু করে। আগের বার ওর বউকে একটা ছেলের সাথে ধরা হয়েছিল। নিশান একদম বউকে কিছুই বলেনি, যেন সে আগে থেকেই জানতো তার বউ পবিত্র। এগুলো অন্যের কারসাজি, কিন্তু এইবার ছক্কা মারলাম আমি। হ্যাঁ, বউ বোকা হলে যা হয়। বিশ্বাস নেই, সমস্যা নেই, বিশ্বাস নেই বলেই তো আমরা এত দূর এসেছি। এখন নিশানকে তিলে তিলে শেষ করব। আরেকটা প্ল্যান আছে আমাদের, তাই তো? হ্যাঁ আছে, ওর বউয়ের সামনে একটা মেয়েকে পাঠিয়ে দেব, সোজা গিয়ে নিশানকে জড়িয়ে ধরবে। উফ, অতটুকু দেখেই ওর বউ গলায় দড়ি দিয়ে মরবে। প্রাণ পাখি মরে গেলে নিশানও মরে যাবে, দুনিয়া থেকে আপদ বিদায় হবে। কল রেকর্ড শেষ। সিমি মুখে হাত চেপে ধরে হু হু করে কান্না করতে লাগলো। সে নিশানের বউ হওয়ার যোগ্যতা রাখে না। আগেরবার ছেলেটা আমার সাথে জোর জবরদস্তি করেছে, আমাকে কিছু বলেনি, সে আমাকে বিশ্বাস করেছে। বাট আমি সামান্য এডিটের ছবি দেখে বিশ্বাস করে ফেললাম ওইটা নিশান ছিল। ছি। সিমি নিজের প্রতি দোষারোপ করছে। সে নিশানের সামনে কিভাবে দাঁড়াবে? নিশান তাকে যেইভাবে ভালোবাসে, সে তো সেই ভালোবাসার ধারে কাছেও নেই। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, কিন্তু সে তো বিশ্বাসই করেনি। সে বারবার বলেছে, তবুও বিশ্বাস করেনি। কালকেও কত খারাপভাবে কথা বলল। এখন মনের মাঝে উকি দিচ্ছে নিশানের একটাই উক্তি, তুই আমার সন্নিকটে আসার জন্য তোর বিয়ে মরবি, তবু আমাকে পাবি না। সে কি সত্যি আর তাকে পাবে না? নিজেকে আরও গুটিয়ে নিল, হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। কাল সারা রাত নিশান বাড়িতে ফিরেনি, এখন কি ফিরবে না? আদৌ কি বাড়িতে আসবে? সে মাফ চাইবে, কিন্তু কিভাবে? তাকে কি নিশান মাফ করবে, আগলিয়ে নেবে?
নাকি নিশান তাকে ছেড়ে দেবে? সিমি ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আমার শাস্তি প্রয়োজন, তবে আমার থেকে দূরে থেকে নয়। প্লিজ চলে আসেন, আপনি আমার কাছে আসেন। আমার ভালো লাগছে না। আমি একবার আপনার বুকে ঝাঁপিয়ে পড়তে চাই।